দর্শক, গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এই মুহূর্তে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। আমরা যাচ্ছি তার কাছে। সাদ, এই মুহূর্তে সবশেষ কি পরিস্থিতি রয়েছে সেটি জানাবেন। ফারুক, রাত ২টার কিছুক্ষণ আগে যে আগুন লেগেছে সচিবালয় ৭ নম্বর ভবনে, সেই আগুন কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যেই মহাপরিচালক আছেন তিনি জানিয়েছেন যে তারা প্রত্যাশা করছেন আগামী ১ ঘন্টার মধ্যে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এবং এই যেই ভবনটিতে আগুন লেগেছে আপনি দেখতে পাচ্ছেন সচিবালয়ের যে মূল ফটকের পরপরই যে ভবনটি, সেই ভবনটি কিন্তু ৭ নম্বর ভবন, যেখানে ৫ থেকে ৬টি মন্ত্রণালয় এবং অধিদপ্তরের অফিস আছে। রাতভর থেমে থেমে ভবনের বিভিন্ন অংশে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিসের প্রথমে ৮টি ইউনিট, এরপরে ৯টি, তারপরে ১৩টি, ক্রমান্বয়ে কিন্তু এখন ১৯টি ইউনিট এখানে কাজ করছে বলে আমরা জেনেছি। যেখানে ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক তিনি জানিয়েছিলেন আমাদের, তাদের ২১১ জন সদস্য কিন্তু আজকে এই আগুন নেভানোর কাজ করে গেছেন। আর আপনি যেমনটি বলছিলেন, আগুন নেভাতে গিয়ে এই বাহিনীর একজন কর্মী নিহত হয়েছেন। বিষয়টি হচ্ছে যেই পাইপ দিয়ে পানি সরবরাহের জন্য পাইপ নিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাকের আঘাতে কিন্তু তিনি স্পটে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এবং আমরা কিন্তু দেখেছি ভবনের ৯তলা ভবনের উপরের ৪টি ফ্লোর, অর্থাৎ ৬, ৭, ৮, ৯, এই ফ্লোরগুলোতে থেকেই কিন্তু মূলত আগুনের যে দৃশ্যমান আগুন রাতের বিভিন্ন সময় ছিল সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিন্তু তেমনটি বলেছেন, তারা প্রত্যাশা করছেন বা চেষ্টা করছেন যে ভবনের অন্যান্য স্থানে যেন আগুনে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা কিন্তু এখনও অব্যাহত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি প্রশ্ন তাদের কাছে ছিল যে এই অন্যান্য যেসব ভবন আছে সেই ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটুকু। তিনি বলেছেন এখন আগুনের যে পরিস্থিতি সেটি হয়তো অন্য কোনো ভবনে বিস্তার লাভ করবে না, সে কথা বলা যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা যেমনটি বলেছেন যে এখনও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, গতকাল বড়দিনের ছুটি ছিল, সেই ছুটির মধ্যে সচিবালয় বন্ধ ছিল, এরপরও সচিবালয়ের মতো একটি সংবেদনশীল সংরক্ষিত জায়গায় কিভাবে এত বড় একটা আগুনের সূত্রপাত হলো এবং মধ্যরাতে এমন একটা সময় হলো, সেই সময় আসলে সচিবালয়ে খুব অতি জরুরি নিরাপত্তার কাজে নিয়োজিত মানুষজন ছাড়া আর কারো থাকার কথা না, সেটি কিন্তু একটি ভেবে দেখার বিষয়। গতকাল রাতে যখন ২টা বাজার ৬ মিনিট আগে এই আগুনের সূত্রপাত হয়, আনুষ্ঠানিকভাবে আগুনের কথা ফায়ার সার্ভিস জানতে পারে, তার ২ মিনিট পরেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখানে একটি সীমাবদ্ধতা আমাদের চোখে পড়েছে সকাল থেকে, কালকে রাতে, যেটি সচিবালয়ের যে প্রধান ফটক আছে সেই ফটকটা সংকীর্ণ হওয়ায় যেই হাইড্রোলিক ল্যাডার সহ যেই বড় গাড়িগুলো ফায়ার সার্ভিসের, সেগুলো ঢুকতে কিন্তু অনেকটা সময় বেগ পেতে হয়েছে। এবং তারপরে দৃশ্যমান আগুন সামনে থেকে যেটি দেখা গিয়েছে সেটি দেখা যাওয়ারও বেশ খানিকটা পরে কিন্তু তাদের তৎপরতা আমরা সামনে থেকে দেখতে পেরেছি। এবং সব মিলিয়ে যেহেতু সচিবালয়ে প্রায় সবগুলো মন্ত্রণালয়ে এই সচিবালয়ে অবস্থিত এবং এই নিরাপত্তাটা কিন্তু একটি বড় ইস্যু, কালকে কিন্তু কাউকেই কিন্তু সেই অর্থে কালকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, কেবলমাত্র যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং আগুন নেভানোর কাজে যারা দায়িত্ব পালন করেছেন। আমরা যখন এসেছি তখন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এখানে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা ছিল। এরপরে আমরা দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে এই এলাকার নিরাপত্তার জন্য, তারও খানিকটা পরে এখানে র্যাব মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির একটি বড় অংশের উপস্থিতি কিন্তু সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে নিয়োজিত করা আছে রাত থেকেই। দফায় দফায় বিভিন্নভাবে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি এই আগুন লাগার পর থেকে প্রবেশ করেছে। মূলত ফারুক, এখানে একটি বিষয়ে অবশ্যই উল্লেখ করার মতো, সচিবালয়ে যেহেতু যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ে যেসব
নথিপত্র, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেসব নথিপত্র আছে সেই নথিপত্রগুলো আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা এর দায় আসলে কতটুকু চুকাতে হবে সেই বিষয়টি কিন্তু একটি বড় প্রশ্ন রেখে যায়। কারণ মূলত হচ্ছে যে প্রশাসনের কেন্দ্রবিন্দু কিন্তু এই মন্ত্রণালয়, এবং এই জায়গার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের একটি ঘটনা সেটি কিন্তু নানা ধরনের প্রশ্নের জন্ম দিবে সঙ্গত কারণেই, এবং এই বিষয়টি কিন্তু নির্মোহভাবে বের হয়ে আসা উচিত। কারণ সচিবালয় নিরাপত্তার এর সাথে জড়িত, সচিবালয় যেসব তথ্যের যেই নিশ্চয় নিরাপত্তা সেটিও কিন্তু এর সাথে জড়িত। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হয়ে আসছে, যেসব জায়গায় আগুন কিন্তু দৃশ্যমান আগুন এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যেই উপরের 4টি ফ্লোরের কথা বলছিলাম, সেই ফ্লোরের বিভিন্ন জায়গাতে কিন্তু কাঁচ ভেঙে পরিস্থিতি যে ভেতরে যে জমে থাকা ধোঁয়া সেগুলো বের করে আনার জন্য এই মুহূর্তে চেষ্টা করছে। দৃশ্যমান আগুন এখন থেকে কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগেও কিন্তু একটি ফ্লোরে দেখা গিয়েছিল। এখন কিন্তু সেই অর্থে এই অংশটি থেকে, অর্থাৎ ভবনের 7 নম্বর ভবনের সামনের অংশটি থেকে কিন্তু দৃশ্যমান কোনো আগুন আমরা এখন দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে গতকাল রাত থেকে প্রচণ্ড উৎকণ্ঠার সাথে কিন্তু এখানে একটা পার হয়েছে। কারণ বিষয়টা একটি সচিবালয়ের নিজস্ব, সচিবালয় সবসময় একটি ফায়ার সার্ভিসের গাড়ি থাকে, একটি আয়োজন থাকে যে যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে এই জায়গায় যদি কোনো ধরনের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেন সেটি নিয়ন্ত্রণ করা যায়। তবে এর পরেও এই ঘটনাটি ঘটলো এবং এমন একটি সময় ঘটলো যেটি আসলে অনেক প্রশ্নের সঙ্গত কারণে জন্ম দিয়ে থাকে। আমরা দেখেছি রাতে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ভেতর থেকে আহত একজনকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি তিনি ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন, সেই আগুন নেভানোর কাজ করতে গিয়ে তিনি সেখানে ঠিক কিছুটা আহত হন, পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি, এই আগুন নেভাতে এসে একটি ট্রাকের ধাক্কায় যেই ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছেন সেটি কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং আসলে এই মানে সেই বিষয়টি কিন্তু যেই মহাপরিচালক আমাদের সাথে কথা বলেছেন তিনিও কিন্তু এই একই বিষয়টি তুলে ধরেছেন। সব মিলিয়ে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার যেই ঘণ্টাখানিক সময়ের কথা বলেছেন তার মধ্যে প্রায় আধা ঘন্টা কিন্তু এরই মধ্যে চলে গিয়েছে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, এবং যারা এই আগুন নেভানোর কাজ করেছেন তারা সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র তো শুরুতেই একটি প্রাথমিক চিত্র নিশ্চয়ই তারা আমাদের সামনে তুলে ধরবেন, এবং ক্রমান্বয়ে আসলে পরিষ্কার হবে ভেতরের ক্ষয়ক্ষতি আসলে কতটা, এবং এই যেই ভবনের যে ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে কতটুকু পরবর্তীতে ব্যবহার উপযোগী থাকবে। সব মিলিয়ে এই কথা কিন্তু আসলে বলাই যায় যে এই গুরুত্বপূর্ণ স্থানে যদি নিরাপত্তার কোনো ত্রুটি থেকে থাকে বা আগুন নেভানোর জন্য যে আয়োজন সেই আয়োজনের কোনো ত্রুটি থেকে থাকে সেটি কিন্তু অনতিবিলম্বে চিহ্নিত করে এই ঘটনার কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। এবং আরও একটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করার আছে, সেটি হচ্ছে যে সচিবালয়ের অন্যান্য যেসব ভবন আছে সেই ভবনগুলো কিন্তু অনেক আগে থেকেই একটি ভবনের সাথে আরেকটি ভবন একত্রে কাছাকাছি অবস্থান করছে। এই ধরনের বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে যে এই বিষয়গুলো যেন চিহ্নিত করে পরবর্তীতে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা থেকে যেন রক্ষা পাওয়া যায়। সব মিলিয়ে কালকে রাতে আমরা দেখেছি পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আগুন লাগার পর এখানে এসেছে, এবং আমরা যেটি জেনেছি যেই ঘাতক ট্রাক এখানে ফায়ার সার্ভিসের কর্মীটিকে আঘাত করে পালিয়ে গিয়েছিল, তাকে পরবর্তীতে সেই শিক্ষার্থীরা মোটরসাইকেলে করে অনেক দূর থেকে ধরে নিয়ে এসে আইনের কাছে সোপর্দ করেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং উৎসাহী
মানুষ কিন্তু বরাবরই যেমনটি হয়ে থাকে আমরা দেখে থাকি কোনো দুর্ঘটনার ক্ষেত্রে তারা একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে জড়ো হয়ে, যেহেতু গতকাল রাতে মধ্যরাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। এরপরও কিন্তু আমরা দেখেছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যারা মূলত ব্যবসায়ী, এই গুলিস্তান কেন্দ্রিক বিভিন্ন জায়গায় ব্যবসা করে, তারা কিন্তু এখানে এসেছিল। তবে নিরাপত্তা বাহিনীর লোকেরা যারা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছেন যে নির্বিঘ্নে যেন এই কাজ করা যায়। প্রাথমিকভাবে সড়কের দুপাশে যান চলাচল আগুন লাগার ঘণ্টাখানেক পর পর্যন্ত উন্মুক্ত ছিল, যেটি আসলে এক অর্থে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল যারা এই আগুন নেভানোর কাজ করছেন তাদের কাজের জন্য। এবং এরপর যে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনার পর কিন্তু উপস্থিত অনেকের ক্ষোভের মুখে দুপাশের সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর থেকে অর্থাৎ রাত প্রায় 3টা সাড়ে 3টার পর থেকে কিন্তু সচিবালয়ের সামনের যেই সড়ক, সেই সড়কে যান চলাচল বন্ধ আছে। ফারুক, একটা বিষয় কিন্তু ইতিবাচকভাবে দেখা যায়, সেটি হচ্ছে যে আমরা দেখে থাকি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পানির যেই সোর্সের অভাব, অর্থাৎ উন্মুক্ত জলাশয় বলি বা পানির যেই পানি প্রাপ্তির যেই সীমাবদ্ধতা থাকে, সেটি কিন্তু এখানে খুব একটা হয়নি। কারণ এই সচিবালয়ের ঠিক উল্টা পাশে যে ওসমানী স্মৃতি মিলনায়তন আছে তার পাশে থেকে কিন্তু খুব সহজে পানি সংগ্রহ করা গিয়েছে। যে ফায়ার সার্ভিসের যেই শক্তিশালী জেনারেটর এবং পাম্প ছিল, সেই পাম্প দিয়ে কিন্তু ঘটনা শুরুর অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা পানি নিয়ে ঘটনা মোকাবেলায় কিন্তু নিয়োজিত ছিল। ফারুক, আপনি কিছুটা আগুন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দৃশ্যমান, যেটি মূলত একটি এয়ার কন্ডিশনের মধ্যে একটি রুমের সামনে দিয়ে জ্বলছে। এরকম ছোট ছোট আগুন কিন্তু আমরা গতকাল রাতে বিভিন্ন কক্ষ থেকে দেখেছি, যেটি পরবর্তীতে কিন্তু অনেক বড় আগুন হয়ে বেশ কয়েকটি রুম একসাথে ক্ষতিগ্রস্ত করেছে বা পুড়িয়ে দিয়েছে। এবং সশব্দে ভেতরকার জমে থাকা যেই ধোঁয়া, সেটি ফেটে বের হয়েছে এবং আগুনের উত্তাপ একটা পর্যায়ে কিন্তু আমরা এই রাস্তা থেকে, যেটি 100 থেকে 150 মিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে কিন্তু পেয়েছি। সাদ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একেবারে কালেকটিভলি সব জায়গায় আগুন না লেগে বিভিন্ন অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আগুন লাগার ঘটনা দেখা যাচ্ছে, যে একটা আলাদা আলাদা জায়গায়। সেই ঘটনাটা কিভাবে দেখছেন? ফারুক, এই একই প্রশ্ন কিন্তু এখানে যারা রাতে থেকে উপস্থিত ছিলেন তারাও কিন্তু এই একই বিষয়টি নজরে এনেছেন। তারা বলছেন যে এটি আসলে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্নভাবে যে আগুন দেখা যাচ্ছে। যদিও এই একই প্রশ্ন যখন ফায়ার সার্ভিসের মহাপরিচালককে করা হয়েছিল, তিনি বলেছিলেন যে ভেতরকার যেই বিদ্যুৎ পরিবাহী যে লাইন আছে, সেই লাইনের মাধ্যমে স্পার্ক করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাভাবিকভাবে এই আগুন প্রবাহিত হতে পারে, কিন্তু তবুও বিষয়টি আসলে খতিয়ে দেখার অবকাশ আছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এই বিষয়টি কিন্তু আমরা এখান থেকে যারা দেখেছিলাম, একেবারে ভবনের ডানে বামে মাঝখানে বিভিন্ন সময় এক এক জায়গা থেকে কিন্তু আমরা দৃশ্যমান আগুন, অর্থাৎ ভবনের এই অংশ থেকে যেটি দেখা যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি। এটি কিন্তু খুবই সঙ্গত কারণে প্রশ্নের জন্ম দিয়েছে যে একই ভবনের পুরোটা একসাথে না জ্বলে কিছু দূর পরপর, কিছু সময় পরপর এক এক জায়গা থেকে আসলে আগুন দৃশ্যমান হওয়ার কারণটা কি। তবে বিষয়টি নিশ্চয়ই গভীরতর তদন্তের দাবি রাখে, কারণ সচিবালয়ের মতো জায়গায় এই ধরনের ঘটনা একটা ছুটির দিনে, একটা অড সময়, যদি মধ্যরাতের কথা বলি যেখানে কেউ থাকার কথা না, সেটি আসলে কেন হলো, এর পেছনে কি আসলে নিছকই দুর্ঘটনা না অন্য কোনো বিষয় জড়িয়ে আছে, সেটি কিন্তু আসলে অবশ্যই কর্তৃপক্ষের উচিত হবে খুব দ্রুত বিষয়টি তদন্ত করে বিষয়টি দেখা। এবং আমরা সবাই মূলত অপেক্ষায় আছি কখন এই আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা আসে এবং তারপর কিন্তু প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটা চিত্র আমরা জানতে পারবো। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফারুক, যেমনটি বলছিলাম, আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলে দেখা যাচ্ছে এবং থেমে থেমে কিন্তু আগুনের যেই দৃশ্যমান আগুন, সেটিও কিন্তু আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখেছি। আমি যেমনটি বলছিলাম, রাতে থেকে কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি একটা পর্যায়ে এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির একটি বড় দল কিন্তু এই সচিবালয়ের
এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার যেন কোনো ইস্যু তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। আমরা দেখেছি যে তার পরবর্তীতে র্যাবের একটি বড় দল কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে 4 বাহিনীর সম্মিলিতভাবে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কিন্তু থেমে থেমে আগুনের ভয়াবহতা বা আগুনের তীব্রতা যত বেড়েছে ততই কিন্তু তাদের ইউনিট সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে তাদের যেসব আগুন নেভানোর যেসব প্রযুক্তি আছে সবগুলোই কিন্তু তারা বা যেই ধরনের আয়োজন আছে সবগুলোই কিন্তু তারা রাতভর এখানে নিয়ে এসেছে এবং চেষ্টা করেছে যে এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখেছি পানির ব্যবস্থার জন্য সচিবালয়ের ঠিক উল্টা পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশে যেই পানির সোর্স ছিল সেখান থেকে কিন্তু তারা পানি নিয়েছে। পানি নিয়ে পরবর্তীতে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে এখানে রাতে কিন্তু বেশ কিছু মানুষজন এখানে জমা হয়েছিল যারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখানে যারা ছিলেন তাদের বক্তব্য হচ্ছে যে হঠাৎ করে সচিবালয়ের মতো জায়গায় রাতের বেলা একটা ছুটির দিন এই ধরনের ঘটনা আসলে খুব খালি চোখে দেখার সুযোগ নেই। তাদের দাবি ছিল এই বিষয়টি যেন আসলে একটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হয়। ফারুক, ভবনের যেই অংশটি এখন দেখছেন এটি কিন্তু আমরা দেখেছি দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে আগুনের লেলিহান শিখা দেখা গিয়েছে। প্রথমে একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে, তারপরে কিন্তু ক্রমান্বয়ে 4টি-5টি কক্ষে এক ফ্লোরে ছড়িয়ে এবং পরবর্তীতে তার উপরের ফ্লোরগুলোতে কিন্তু সেটি ছড়িয়ে গিয়েছে। তবে যেই বিষয়টি একটি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত, কারণ এটি একটি 9তলা ভবন এবং বেশ বড় দীর্ঘ ভবন। এই ভবনের উপরের 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে যেমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কিন্তু নিচের দিকের কক্ষগুলো সেই অর্থে কিন্তু আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা দেখছি ছাদে এই ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং তারা নিশ্চয়ই চেষ্টা করছেন যে কোনো জায়গায় আগুনের কোনো নেভানো বাকি থাকলে তারা যেন সেটি নেভাতে পারেন। এবং গতকাল রাত্রে 2টা বাজে কিছুক্ষণ আগে যখন আগুনের খবর পাওয়া যায় তখন তার প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন এবং তারপরে কিন্তু তারা তাদের বিভিন্ন ইউনিট নিয়ে এখানে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি রাতের বিভিন্ন সময় তাদের ইউনিট সংখ্যা বেড়ে গিয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এখন 19টি ইউনিট এই মুহূর্তের ভিতরে কাজ করছে। আমরা প্রত্যাশা করছি যেমনটি আমাদের মহাপরিচালক জানিয়েছেন ফায়ার সার্ভিসের যে কোনো মুহূর্তে হয়তো এই আগুন নেভার খবর তিনি দিতে পারবেন এবং সব মিলিয়ে তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে এই আগুনে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। সচিবালয়ে গতকাল আমরা যারা সংবাদ সংগ্রহ করতে এসেছি তারাও কিন্তু চেয়েছিলাম যে ভেতরে ঢুকে বিষয়টি দেখার জন্য। তবে যেহেতু এটি একটি সংরক্ষিত এলাকা এবং প্রবেশাধিকার সংরক্ষিত সেহেতু কিন্তু আমাদেরকেও বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। সব মিলিয়ে যে কোনো মুহূর্তে হয়তো সেই ঘোষণাটি আসবে আগুন নিয়ন্ত্রণে আসার এবং এরপরই কিন্তু আমরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির এবং এর কারণের একটি সংবাদ আমরা জানাতে পারবো। ফারুক, সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের আগুনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক।